সাধারণ না, আমি প্রথমে আছি, তারপর আসি স্যার আপনাকে। স্যার অরিন্দম স্যার, আমরা যেটা জানি মক ড্রিলটা হচ্ছে কি একটা মহড়া দেওয়া, যুদ্ধের আগে যদি যুদ্ধের সাইরেন বাজে আমাদেরকে কি করতে হবে যাতে প্যানিক সৃষ্টি না হয়, যাতে সমস্ত জায়গায় আমরা লুকাতে পারি, আমাদের প্রতিবেশীদের যেন আমরা ঠিক সেফ গার্ড করতে পারি, এবং স্টুডেন্ট থেকে শুরু করে এনসিসি থেকে শুরু করে প্রত্যেক আজকে এগিয়ে আসতে পারে। এবং ক্লাবেদের কিন্তু একটা বিরাট রোল রয়েছে কিশলয়, যে তারা কিন্তু আজকে সাধারণ মানুষকে বোঝাবে যখন সাইরেন বাজবে, যেমন অন্ধকার হয়ে যাবে, কালকে তুমি দেখবে 7টা থেকে নাকি অন্ধকার হয়েছে, এই অন্ধকার যদি হয়, সাইরেন যদি বাজে, তাহলে যদি অরিজিনাল যুদ্ধ হয় তখন অন্ধকার করে দেবে। কিন্তু এই অন্ধকারটা সবাই আমাদের কি করণীয় আছে, এইগুলো কিন্তু আমাদের পজিটিভ সাইড নেগেটিভ সাইডগুলো কিন্তু বোঝাবার দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের, যাতে তারা ভারতের যে আজকে নাগরিক রয়েছে তাদের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট কতটা সতর্ক এবং সেটা কিন্তু যাতে বোঝাতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। আমি আত্মজিৎ স্যারের কাছে যাব। স্যার, আমাদের কলকাতার যে সাইরেনগুলো কাজ করছিল না, সেই সাইরেনগুলো রিপেয়ার করা হচ্ছে। এই রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে মিলিটারি ইনস্টলেশন রয়েছে সেখানে মক ড্রিল হবে, সিভিল ডিফেন্সের কর্মীরা করবেন এবং তার সঙ্গে সঙ্গে পুলিশেরও ভূমিকা থাকবে। পুলিশের থেকেও নোটিফিকেশন এসছে, মুখ্য সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। স্যার, আপনি প্রাক্তন ডিসি, আপনার সেই এক্সপিরিয়েন্স রয়েছে এবং 1971-এর যুদ্ধ আপনি দেখেছেন। স্যার বলুন, কালকে মানুষের কি করণীয়, যুদ্ধের এই চরম প্রস্তুতিতে কি হতে চলেছে কাল? অ্যাকচুয়ালি কিশোর হয়, আমার এত গলার আওয়াজ নেই, আমি আস্তে আস্তে বলছি। ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ মক ড্রিল। সাধারণের প্রশ্ন, মক ড্রিলটা কী জিনিস? মক ড্রিলটা হচ্ছে কিছু মহড়া এবং শারীরিক ব্যায়াম, যেগুলোর মাধ্যমে যে কোনো সময় আপনি সুস্থভাবে প্রতিরক্ষা, যদি কোনো রকম অ্যাটাক হয়, কোনো রকমভাবে দেখছেন যে সামনে কোনো ডেঞ্জার আসছে, সেখান বিপদ থেকে আপনাকে মুক্ত করা যেতে পারে। অর্থাৎ আপনার যে কোনো সময় দেখা যেতে পারে যুদ্ধের সময় যে কোনো একটা সাইরেন বাজলো। সাইরেনটা সম্বন্ধে এখনকার যারা ছেলেরা এই সাইরেনের আওয়াজটা শোনেনি, আপনাদের চ্যানেলে শোনানো হচ্ছে সাইরেনের আওয়াজ। 71-এ আমরা তো মালদাতে, তখন মালদা কলেজে পড়াশোনা করি, আমার তখন 71-এ 3rd ইয়ার। তো এই সাইরেনের এই যে আওয়াজটা, এখনকার যে যারা নতুন বাহিনী প্রজন্ম, তারা কিন্তু এই সাইরেনের আওয়াজটা শুনতে পায়নি। আরেকটা কথা আপনি জিজ্ঞাসা করলেন যে রাত্রে যদি সাইরেনের আওয়াজ হয়, ব্ল্যাক আউটটা কী জিনিস, সেটা আপনি জিজ্ঞাসা করেছিলেন কিশোর। ঠিক, হ্যাঁ, ব্ল্যাক আউটটা কী জিনিস সেটা সাধারণের জানা দরকার আছে। ব্ল্যাক আউটটা হচ্ছে, দেখবেন আপনি যদি একটা শহরের মধ্যে সবসময় আলো জ্বালানো থাকে, তাহলে বিদেশিরা যখন অ্যাটাক করবে সেই আলো দেখে দেখে তারা সেই সব জায়গায় বম ড্রপ করবে। আপনি যদি একটা সুনির্দিষ্টভাবে ব্ল্যাকআউট করে দিতে পারেন কন্ট্রোলে বলে, এটা সামরিক বিভাগের কন্ট্রোলে থাকে, কন্ট্রোলে বলে যদি ব্ল্যাকআউট করে দিতে পারেন, তাহলে কিন্তু ওরা খুঁজে পাবে না যে কোনটা ইম্পর্টেন্ট জায়গা, কোনখানে আমরা ফেলবো বোম, কোনখানে কি করব। এর আগে যেটা বলা হচ্ছিল সেটা অনেক সময় দেখা যায় যে মাঠের মধ্যে আলো জ্বালিয়ে রাখা হয়, ফাঁকা মাঠে, অর্থাৎ ফাঁকা মাঠে আলো জ্বালানো রয়েছে। স্যার, আমি বোঝার চেষ্টা করছি দর্শকদের জন্য, আমি একবার বোঝার চেষ্টা করছি। গোটা এলাকা অন্ধকার করে দেওয়া হলো, মধ্যখানে একটা ফাঁকা মাঠে আলো জ্বালিয়ে দেওয়া হলো। বেশ, কেন আলো জ্বালানো হলো? অর্থাৎ ওখানে ওই ফাঁকা মাঠেই ওরা বোমটা ফেলবে, এসে ভুল জায়গায় বোমা ফেলবে। এবং দ্বিতীয় কথা, আরেকটা কথা হচ্ছে, এই মক ড্রিলের মাধ্যমে আমরা কি শিখি? একটা ডিসিপ্লিন শিখি। কি ডিসিপ্লিন? যে আপনাকে কিভাবে শুতে হবে যখনই সাইরেনের বাজলো। ধরুন আপনি রাস্তার উপরে আছেন, আপনি কোনো বড় জায়গা পাচ্ছেন না, আপনি এই পেটের উপর ভর দিয়ে শোয়া এবং কানগুলোকে বন্ধ করে দেওয়া, এবং ছবিটা চলছে স্যার, ছবিটা চলছে আপনি যখন বলছেন। আচ্ছা, ওকে। অর্থাৎ শুয়ে যাওয়া, শুয়ে গিয়ে উপর হয়ে শুয়ে যাওয়া, পিঠটা উপরের দিকে থাকবে এবং কান দুটো শব্দের জন্য বন্ধ করে দেওয়া হবে, যাতে বুঝতে পারা যায় যদি কোনো রকম হিট হয় কানে যেন আপনার শব্দ না যায়। এবং যদি স্প্লিন্টার্স হয়, স্প্লিন্টার্সগুলো মোটামুটি 3/4 অ্যাঙ্গেলে যখন বেরোবে, সেগুলো আপনার মাথা কিংবা বডির মধ্যে যেন না বিঁধতে পারে, স্প্লিন্টার্সগুলো, বোমের স্প্লিন্টার্সগুলো। এইটার হচ্ছে কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, এটা কারা করায়, সিভিল ডিফেন্সের মাধ্যমে এগুলো শেখানো হয়। আগে এনসিসিতে খুব সামান্য শেখানো হতো। আমি ওয়েস্ট বেঙ্গল বেস্ট ক্যাডেট ছিলাম, আমাদের খুব সামান্য শেখানো হয়েছিল দিল্লিতে, কিন্তু পুরোপুরি এগুলো শেখানো হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী, একটা কথা বললে না, পুলিশ বাহিনীর কি কাজ বলেছিলেন তো,
পুলিশ বাহিনীর কাজ কয়েকটা বলে দিই। ধরুন আমি যেমন ডেপুটি কমিশনার ছিলাম, ধরুন আমি একটা থানার ওসি কিংবা ডেপুটি কমিশনার, আমার যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কভার করা। কীভাবে কভার করা? ধরুন আমি যখন ওসি চিতপুর ছিলাম তখন কীভাবে আমার যে জলের জায়গা টালা ট্যাঙ্ক সেইটা আমার খুব ভাইটাল ইনস্টলেশন। এই ভাইটাল মানে যাতে আকাশ থেকে দেখা না যায়, ক্যামোফ্লেজ করে দেওয়া, কোনো আলো জ্বলবে না কিন্তু আমাদের প্রোটেকশন পুরোপুরি থাকবে। এবং যদি যারা স্লিপিং সেল থেকে যদি এগিয়ে আসে তাদেরকে কলকাতা পুলিশের আনকনস্টেবলরা তাদেরকে ধরতে পারবে এবং একজন করে ডিডি কনস্টেবলস মানে স্পেশাল ডিটেকটিভ ডিপার্টমেন্টের কনস্টেবল ওখানে ডিপুট করা হতো। আমি যখন যুদ্ধ শুধু বাইরে নয় স্যার, এটা ভিতরে একটা কথা কি চলে মাথায় রাখতে হবে, যদি তারা কি দেখবে, যদি একটা ভাইটাল ইনস্টলেশনে যদি আমরা তাকে ড্যামেজ করে দিতে পারি তাহলে কিন্তু লক্ষ লক্ষ লোক জল পাবে না, লক্ষ লক্ষ লোক বিষক্রিয়ায় মারা যাবে। তো সুতরাং যদি তালা ট্যাঙ্কের উপর একটা বোম ফেলে দেয়। দ্বিতীয় একটা কথা বলি, আরেকটা কথা, পুলিশের কি কাজ, পুলিশের যেটা অফিসারদের কাজ সেটা হচ্ছে তার এলাকার মধ্যে কটা হাসপাতাল আছে, কটা নার্সিংহোম আছে, অ্যাম্বুলেন্সের কোথা থেকে আমি ডাক দেবো, অ্যাম্বুলেন্সগুলোকে কভার করা কত দূরত্বের মধ্যে, এবং প্রত্যেকের ড্রাইভারদের ফোন নাম্বার রাখা। ড্রাইভারদের আমি বলছি না শুধু কন্ট্রোল অ্যাম্বুলেন্সের কন্ট্রোল রুম বলছি না, ড্রাইভারদের ফোন নাম্বার রাখা। তাদেরকে যদি বলা হয় ধরুন গড়িয়াহাটে আমার দরকার, আমি সাথে সাথে তাকে গড়িয়াহাটের অ্যাম্বুলেন্সকে দুটো তাকে আনা যায়। স্যার আমি একটু হোল্ড করাবো, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে। আচ্ছা বলেন। হ্যাঁ, ইনজিওর্ডকে যেন তারা আমরা দ্রুত নিরাপদ জায়গায় পৌঁছতে পারি তার ফর দ্য ট্রিটমেন্ট। একদম। আমি এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।